ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 9 একটি টেক্সট আছে, পোয়েট্রি আছে, দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা। সেই কবিতাটা পড়ব। এখন মেন টেক্সটে যাওয়ার আগে আমরা চট করে কবির সম্পর্কে দু একটা লাইন জেনে নিই। তারপর প্রোলগে একটা প্যারাগ্রাফ আছে, সেটার মানেটা কি আছে জেনে নেব। ফিলিপ আর্থার লার্কিন 1922 to 1985 মূলত বিংশ শতকের কবি ছিলেন। ওয়াজ আ রেনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তিনি একজন প্রথিতযশা ইংরেজ কবি ও ঔপন্যাসিক ছিলেন। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি, কবিতার সংকলনের বই, সেটি ছিল ওয়াজ দ্য নর্থ শিপ। তারপরে আরও কিছু উপন্যাস তিনি লিখেছিলেন। এখন এই কবিতাটা মূলত, this particular poem is based on certain facts, and there is also a message that the poet wants to render to us. তা বার্তা কবি দিতে চেয়েছেন আমাদের। তো প্রোলগে বলছে, this poem describes the journey of three ships that head to different destinations. এই কবিতাটি তিনটি জাহাজের সমুদ্র যাত্রার কথা বর্ণনা করে, যারা তিনটি আলাদা আলাদা গন্তব্যস্থল বা তিন দিকে যাত্রা করে। While the two ships return back, প্রথম দুটো জাহাজ ফিরে আসে, যেখানে one presses forward, সেখানে আরেকটি জাহাজ সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে চলে জোর করে সামনের দিকে, and faces perils, এবং সমস্যার মুখোমুখি হয়, to continue its long onward journey, তার সেই দীর্ঘ সমুদ্র যাত্রা সেটি চালিয়ে যেতে। অলমোস্ট লাইক আ সিম্বল অফ অ্যাসপিরেশন, এটা ঠিক এটা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক বোঝায়, তীব্র মনের জোর বা আশা প্রতীক এটি। দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস, যখন এমন একটা মানসিক অবস্থা হয়, মানুষ কিছুর জন্য অ্যাসপায়ার করে, পার্সু করে তার কোনো একটা ড্রিমকে, চেজ করে তার স্বপ্নকে, তখন সে সমস্ত প্রতিবন্ধকতা পার করে, অতিক্রম করে এমনভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, দেখে নি কী আছে। আই স 3 ships গো সেলিং বাই, আমি তিনটি জাহাজকে দেখেছি সমুদ্র যাত্রায় এগিয়ে চলতে, বেরিয়ে পড়তে। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সেই সমুদ্রের ওপর দিয়ে, সেই উত্তাল সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে থেকে যে বাতাস বইতে শুরু করে, সকালের আকাশ বলতে যদি আমরা এটাকে পূব দিক বলে ধরে নিই, ইস্টার্ন পার্ট ধরে নিই, তাহলে সেখান থেকে প্রবহমান বাতাস বইতে শুরু করেছিল। and one was rigged for a long journey, এবং তাদের মধ্যে একটা জাহাজ দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল। rigged মানে to get prepared. the first ship turned towards the west, প্রথম জাহাজটা গেছিল পশ্চিমের পথে। over the sea, the running sea, সেই সমুদ্রের ওপর দিয়ে, সেই প্রবহমান সমুদ্র পথের ওপর দিয়ে। and by the wind was all possessed and carried to a rich country, এবং তার পুরো যাত্রাপথটাই নিয়ন্ত্রিত হয়েছিল সেই পূব দিক থেকে আসা বাতাস বা সেই ফেভারেবল অনুকূল বাতাস দ্বারা, এবং যেটা তাকে নিয়ে গেছিল এমন একটা দেশে যেটা মেটেরিয়ালিস্টিক্যালি অ্যাফ্লুয়েন্স ছিল, ট্রেড অ্যান্ড কমার্সের জন্য খুব ভালো একটা দেশ, সেই কারণে এনরিচড কান্ট্রি বলেছে। বাণিজ্যের জন্য হয়তো সমৃদ্ধশালী একটা দেশে নিয়ে গেছিল, সুতরাং তার যাত্রাটা সম্পূর্ণ সফল হয়েছিল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টি গেছিল পূবের দিকে। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, সেই সমুদ্র পথের ওপর দিয়ে, সেই শিহরিত আন্দোলিত সমুদ্র পথের ওপর দিয়ে। আমরা কোয়েক জানি, আর্থ কোয়েক শিহরণ কম্পন বোঝায়, শিভার কুইভার বোঝায়।
অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, ঠিক একটা হিংস্র পশু যেমন তার শিকারকে তাড়া করে এবং তাকে নিজের আয়ত্তের মধ্যে আনে বলপূর্বক, এখানে প্রতিকূল বাতাস ঠিক তেমনটাই করেছিল, যেহেতু এক্ষেত্রে বাতাস তার বিপরীত দিক থেকে বইছিল, অর্থাৎ যেদিকে সে পূব দিকে আসছে সেদিক থেকেই বাতাস বইছে পশ্চিমের দিকে, তাই প্রতি পদে বাধা দিচ্ছিল এবং তারপর সেই বাতাস বলপূর্বক তাকে বাধ্য করে টু সারেন্ডার, আত্মসমর্পণ করতে, অর্থাৎ টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। এখানে ক্যাপটিভিটি মানে আমরা ইমপ্রিজনমেন্ট, কনফাইনমেন্ট বলতে পারি। টু অ্যাঙ্কার নোঙর ফেলতে, অর্থাৎ তার যাত্রাপথ অসমাপ্ত রাখতে বা মাঝপথেই থামিয়ে দিতে। সো ইট ওয়াজ অ্যান আনসাকসেসফুল জার্নি, অসফল যাত্রা ছিল দ্বিতীয় জাহাজটার ক্ষেত্রে। এবার আসছি আমরা থার্ড শিপের ক্ষেত্রে। The third ship drove toward the north. তৃতীয় যে জাহাজ, অর্থাৎ প্রথমটা পশ্চিমের দিকে, দ্বিতীয়টা পূবের দিকে, তৃতীয় যে জাহাজটা সেটা এগিয়ে চলেছিল, সেটা এগিয়ে গেছিল ড্রাইভ টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, সেই সমুদ্র পথের ওপর দিয়ে এবং অন্ধকারাচ্ছন্ন সমুদ্র পথে সে এগিয়ে চলেছিল। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফরওয়ার্ড, দেয়ার ওয়াজ নো হিন্ট অফ উইন্ড, কিন্তু সেখানে অনুকূল বা প্রতিকূল কোনো বাতাসই ছিল না সেখানে। দেয়ার ওয়াজ নো প্রেজেন্স অফ উইন্ড, বাতাসের কোনো অস্তিত্ব ছিল না সেখানে। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এবং যেহেতু সেটা কোল্ড ওয়েদার ছিল, তাই দ্য ডেক্স ওয়ের কভার্ড উইথ ফ্রস্ট, জাহাজের পাটাতনগুলো তুষারে আবৃত হয়ে গেছিল। এবং আমরা জানি যেহেতু তুষারাবৃত বা বরফে ঢেকে থাকলে তা অন্ধকারে অতি উজ্জ্বল বলে মনে হয়, গ্লিয়ারিং বা গ্লিসনিং বলে মনে হয়। এখানেও তাই, যেন কিছুটা মক করা, যে এত অন্ধকারের মধ্যে যেখানে পথ পাওয়া যাচ্ছে না, দিশা পাওয়া যাচ্ছে না, সেখানে সেই আলোটাই যেন পর্যাপ্ত আলোর কাজ করেছিল। আসলে এগুলো সব অ্যাডভার্সিটিজের কথা বলা হয়েছে। আর এখানে আমরা সারা দিনব্যাপী তার যাত্রাটা দেখব, উত্তরে এগিয়ে চলা ওই জাহাজের যাত্রা। এটা রাতের বেলায় সব কিছু যখন অন্ধকারাচ্ছন্ন, জাহাজের পাটাতনের ওপরে পড়ে থাকা যে তুষারের স্তর সেটাকেও উজ্জ্বল বলে মনে হচ্ছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এখানে হাই বলতে একটা ডিস্টেন্স বোঝাবে, যে ওই উত্তরের আকাশ যেন দূরে, আরও দূরে মনে হচ্ছে। এক তো সেটা অন্ধকার এবং আরও দূরে বলে মনে হচ্ছে, দূরে সরে সরে যাচ্ছে। আসলে এই ডিস্টেন্সটা বোঝাচ্ছে দ্যাট থার্ড শিপ ওয়াজ স্টিল ফার অ্যাওয়ে ফ্রম ইটস ডেস্টিনেশন, তার গন্তব্যস্থলের থেকে অনেক অনেক দূরে। কোনো নিয়ারনেস নেই, দেয়ার ওয়াজ নো সাইন অফ নিয়ারনেস। সেই কারণে দ্য নর্দার্ন শিপ রোজ হাই ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এখানে প্রাউড বলতে বোস্টফুল, ফুল অফ ব্র্যাগারি, এখানে দম্ভ অহংকারে পরিপূর্ণ। আর আনফ্রুটফুল বলতে অফলপ্রসূ বোঝাবে, আনসাকসেসফুল সি ভয়েজ বোঝাবে, যে এমন একটা সমুদ্র পথ বা সমুদ্র যা চট করে তার ওপর দিয়ে কোনো জাহাজকে এগিয়ে চলার জন্য প্রশস্ত পথ বা পরিসর দেয় না, সুযোগ করে দেয় না, সে প্রতি পদে তাকে বাধা দেয়, তার যাত্রাপথটা হিন্ডার করার চেষ্টা করে প্রতি মুহূর্তে। এবং অনেক ক্ষেত্রেই অনেক জাহাজ বাধ্য হয় তাদের এই যাত্রাপথ অসমাপ্ত রাখতে, তাই আনসাকসেসফুল বা আনফ্রুটফুল সি ভয়েজ, সমুদ্র যাত্রা। ইস্টার্ন ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূব ও পশ্চিম থেকে জাহাজেরা ফিরে এসেছিল হ্যাপিলি, কেউ আনন্দের সাথে, যেহেতু তার
সমুদ্র যাত্রা সি ভয়েজ সেটা সাকসেসফুল হয়েছিল, কেউ আনহ্যাপিলি বিষণ্ণতার সাথে পরাজয়ের দুঃখ সঙ্গে নিয়ে ফিরেছিল, যেহেতু তার যাত্রা অসম্পূর্ণ অসমাপ্ত ছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি এগিয়ে চলেছিল আরও দূরে। ওয়াইড অ্যান্ড ফার আমরা ফ্রেজ হিসেবে ইউজ করি, দূরে, বহু দূরে বা আরও দূরে এগিয়ে চলেছিল সেটি। ইন্টু অ্যান আনফরগিভিং সি, মার্সিলেস সি, এখানে ক্ষমাহীন, নির্মম, নিষ্ঠুর সমুদ্র বা সমুদ্র পথ, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। ট্রিভিয়াল বা ট্রিফল মিস্টেক টু গাইড টু ডিরেক্ট আ শিপ, একটা জাহাজ পরিচালনা করার ক্ষেত্রে ন্যূনতম ভুলেরও চরম মাশুল দিতে হতে পারে জাহাজটাকে, হয়তো তার আর ফেরাও হবে না। তো সেই কারণে আনফরগিভিং, মার্সিলেস সি। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, এটা দুভাবে ধরতে পারি, একটা মেটিওরাইট ধরতে পারি, উল্কা, রাতের আকাশে তারা খসা বা উল্কা, যেটি হয়তো কিছুটা আলোর হদিশ দিয়েছিল সে অন্ধকার আকাশে বা দিচ্ছিল, বা আবার উজ্জ্বল ড্যাজলিং সানলাইটও ধরতে পারি, একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার সূর্যালোক, যেটাও কিন্তু জাহাজ পরিচালনার ক্ষেত্রে, এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর। স্পিল মানে উপঝে পড়া, ফায়ার স্পিলিং স্টার। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, তথাপি এবং এরপরেও এটি যেন প্রস্তুত ছিল একটা দীর্ঘ যাত্রার জন্য, অনেকটা পথ পাড়ি দেওয়ার জন্য। কোনো প্রতিবন্ধকতা, কোনো প্রতিকূলতা তার গতিপথকে অবরুদ্ধ করতে পারেনি। সে সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছিল, যদিও সে তার গন্তব্যস্থলে পৌঁছয়নি, কিন্তু সে মানসিকভাবে প্রস্তুত ছিল সেখানে পৌঁছানোর জন্য। ওকে, তো এটা একটা মিনিং, তো ভালো করে পড়ে তৈরি করে নেবে নিজেরা। এটা সিম্বলিক পোয়েট্রি, মূলত মেটাফোর বেসড করা হয়েছে এটা, তো সেই এক্সপ্লেনেশনসগুলো দরকার নেই, ওগুলো ক্লাস 9-এর জন্য প্রয়োজন নেই, কিন্তু কবিতাটা লাইন বাই লাইন খুব মিনিংফুল, ভালো করে তৈরি করে নেবে।